আসসালামু আলাইকুম, আমি তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন সহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। তবে ভোটের আগে সংস্কারের রোডম্যাপ চায় জামায়াতে ইসলামী। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে এ দাবি জানায় বিএনপি ও জামায়াত। ইমরুল হাসানের রিপোর্ট। ৮ই আগস্ট দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফায় প্রধান উপদেষ্টার সংলাপ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দল সংলাপে যোগ দেয়। ১ ঘণ্টার আলোচনায় সংস্কার ও অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরে বিএনপি। দলটি মনে করে নির্বাচন আয়োজনই সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। আমি এই মাস দিনকাল নিয়ে কথা বলি না, উনি আমাদেরকে যেটা বলেছেন যেটা আমাদের ১ নম্বর প্রায়োরিটি, নির্বাচন অনুষ্ঠান তাদের ১ নম্বর প্রায়োরিটি। উনি ফিডব্যাক কি দিয়েছেন স্যার আপনাদের এই দাবি ব্যাপারে? উনি বলেছেন সবকিছু অত্যন্ত সহৃদয়তার সঙ্গে তারা দেখছেন এবং তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের দায়ে বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তোলে বিএনপি। একই সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, ইউনিয়ন পরিষদ বাতিল করা সহ বেশ কিছু দাবি জানিয়েছে দলটি। বিএনপির সাথে বৈঠকের পর জামায়াতে ইসলামীর সাথে আলোচনায় বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনের পাশাপাশি সংস্কারের রোডম্যাপের কথা তুলে ধরে দলটি। তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর ৩টা নির্বাচনে জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। আমরা দুটা রোডম্যাপ চেয়েছি, একটা রোডম্যাপ হবে সংস্কারের আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে, এই জন্য দুটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি। এদিকে স্বৈরতন্ত্র যাতে ফিরে না আসে সে কারণে ভোটের আগে সংস্কার চায় গণতন্ত্র মঞ্চ। তবে শুধু প্রয়োজনীয় সংস্কারের কথা বলেছে বাম গণতান্ত্রিক জোট। সংস্কার করে একটা নির্বাচন কবে হবে এই রোডম্যাপ ঘোষণা করতে হবে। একই সাথে বলেছি অন্যান্য যে কাজগুলো আছে সেই সংস্কারের প্রস্তাব তারা করে যাবেন, পরবর্তীতে নির্বাচিত সরকার সেগুলো এগিয়ে নেবেন। এর বাইরে এই সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ তাকে করবে। কোনো কোনো জায়গায় এরকম হচ্ছে, আগে একটা দল একরকম ভাবতো, কনস্টিটিউশন নিয়ে একটা পজিশন ছিল, এখন মনে করছে না একটা ভালো নির্বাচনের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র করবার জন্য আমাদেরকে সবগুলো মিলেই কাজগুলো করা দরকার, সেগুলোতে তারা কোনো বাধা দেবেন না। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর সরকারের মন্ত্রী, এমপি এবং নেতাকর্মীরা কিভাবে পালিয়ে দেশ ছেড়েছে এমন প্রশ্ন কয়েকটি রাজনৈতিক দলের। শনিবার প্রধান উপদেষ্টার সাথে সংলাপে তারা এমন প্রশ্ন উত্থাপন করেন। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাজনৈতিক দলগুলোর দিনভর সংলাপ শেষে গণমাধ্যমে কথা বলেছে রাজনৈতিক দলগুলো। জুলাই আগস্ট গণহত্যার পর আওয়ামী লীগ যাতে আবারও রাজনীতিতে ফিরতে না পারে এমন দাবি জানিয়েছে সংলাপে অংশগ্রহণকারী কয়েকটি দল। যারা নাকি খুনি এবং যারা নাকি দেশের টাকা পাচারকারী এবং যারা নাকি দুর্নীতিবাজ, এরা কিভাবে দেশ থেকে পালালো এইটা আমাদের বোধগম্য না। এটা জাতি কিন্তু এটা মানতে চায় না, আর আপনাদের দুর্বলতাই কিন্তু এটা প্রকাশ পেতে চায়। মাননীয় প্রধান উপদেষ্টাকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছি, যেন পতিত স্বৈরাচারী সরকারের দোষরা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই সংস্কার প্রক্রিয়ায় তারা যেন অন্তর্ভুক্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কোনো কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে। সংলাপ শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং প্রেস সচিব জানান, আলোচনায় সব রাজনৈতিক দল সরকারকে সহযোগিতার আশ্বাস জানিয়েছে। গঠিত ৬ কমিশনের রিপোর্টের ভিত্তিতে জানানো হবে নির্বাচনের সময়সীমা। সবগুলো রাজনৈতিক দলই সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। কমিশনগুলোর প্রস্তাবনার ভিত্তিতে কিভাবে রাষ্ট্রের সংস্কারকে ঢেলে সাজানো হবে এবং সেটার সমান্তরালে কিভাবে নির্বাচন
নির্বাচনী যে কার্যক্রম বা প্রস্তুতি এগুলো চলমান থাকবে, সেসব নিয়ে মূলত আলোচনাগুলো আবর্তিত হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন করা হয়েছে, রিচ প্রতিষ্ঠান তারা যেন এদের এই ফান্ডে ডোনেট করেন, যাতে আমরা আমাদের যারা ভাই বোন যারা এই মহান আন্দোলনে শরিক হয়েছিলেন তাদের পাশে যাতে এই ফাউন্ডেশন দাঁড়াতে পারে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সকল চাঁদাবাজি এবং সিন্ডিকেট বন্ধ করবে বলেও জানান তারা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণহত্যার সাথে জড়িতদের খোঁজ পেলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নতুন করে কারো পালানোর সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, দেশ ছেড়ে পালানো আওয়ামী লীগের নেতাকর্মীরা 5 থেকে 7 আগস্টের ভেতরেই পালিয়েছে। শফি মাহমুদ সাগরের আরেকটি রিপোর্ট। রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ছাত্র জনতার আন্দোলনে শহীদ মীর মুগ্ধের স্মরণসভায় তার নামে একটি ভবন ও তোরণ উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যার সাথে জড়িতদের একে একে গ্রেফতার করা হচ্ছে। জানান, আওয়ামী সরকার পতনের পর 3 দিনে অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও এখন আর কারো পালানোর সুযোগ নেই। সীমান্তে নিরাপত্তা কঠোর করা হয়েছে। যারা পালিয়ে গেছে তারা হলো 5, 6, 7, এই 3 দিনই সবচেয়ে বেশি পালিয়ে গেছে। এখন কিন্তু পালানোটা তাদের জন্য বেশ দূর হয়ে গেছে। এখন আপনারা দেখবেন, এখন পালাইতে গেলে শুধু ওই আমার পুলিশ বা আমার বিজেপি তা না, জনগণই কিন্তু তাদের পিছনে আছে। এখন কিন্তু পুলিশ কোনো মামলা করছে না, এই মামলাটা কিন্তু করতেছে সাধারণ পাবলিক। এই জন্য আমাদের এটা ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনে যে দোষী সাব্যস্ত হবে তার ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হবে। ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা সরকার করবে বলেও জানান উপদেষ্টা। যারা অসুস্থ আছে এই সবাই চিকিৎসার ব্যবস্থা কিন্তু সরকার করবে। এদের যদি বিদেশে পাঠানো দরকার হয় তাও ব্যবস্থা করা হবে। এটার জন্য কোনো কিছুতে কোনো রকম কার্পণ্য করা হবে না। বিদেশ থেকে ডাক্তার আনা হবে, তারাও যদি কেউ সাজেস্ট করে যে এদের কাউকে বিদেশে নিয়ে যাওয়া দরকার, তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সরকার তাদের খুঁজছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বিগত সরকারের সাবেক এমপি মন্ত্রীদের ধরতে সবার সহযোগিতা চান। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। আবুল কালাম আজাদকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রোববার রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে। গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর 5 আসনের সংসদ সদস্য হয়েছিলেন আবুল কালাম আজাদ। হিন্দু সম্প্রদায় যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারে সেজন্য সারা দেশে সেনাবাহিনী নিয়োজিত আছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার বিকেলে রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা। ঢাকের তালে দুর্গাদেবীকে সম্মান জানাবে হিন্দু সমাজ। এরই মধ্যে দেশব্যাপী পূজার প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে। তবে দুর্গাপূজার সময় এক ধরনের নাশকতার আশঙ্কা সবসময়ই থাকে। এই অবস্থায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করছে। তারই অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান। এ সময় দুর্গাপূজা উদযাপনের সার্বিক পরিস্থিতি অবহিত করেন পূজা উদযাপন কমিটির নেতারা। ঢাকা শহরে কিন্তু আমাদের কুমারী পূজা হচ্ছে না, কুমারী পূজা হচ্ছে, কুমারী পূজা হচ্ছে মায়ের পূজা, যুগন্ত মায়ের পূজা সেখানে হচ্ছে না, কারণ নিরাপত্তা নেই। আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পূজা যেতে সবাই শান্তিতে থাকবে। সেনাবাহিনী প্রধান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বেশ কিছু পরামর্শ দেন। বলেন, আবহমান কাল ধরে বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করেছে এবং নির্বিঘ্নে নিজেদের উৎসব পালন করেছে। আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের এই পূজা করবেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে। আমি বিশেষভাবে বলে দিয়েছি, এটাই স্বাভাবিক হওয়াই কথা ছিল যে আমরা স্বভাবতই একটা সুন্দর পরিবেশ চাই এবং সেই পরিবেশে সবাই
আপনাদের এই পরবটা আপনারা উদযাপন করবেন। পূজা উদযাপন কমিটির নেতারা ছাড়াও পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মন্দিরে উপস্থিত ছিলেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন না করে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। শনিবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বিষয়ক সেমিনারে কথা বলেন তিনি। সেমিনারে আরেক সমন্বয়ক শারজিস আলম বলেছেন, ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে এই সরকারকেই ব্যবস্থা নিতে হবে। সেমিনারে রাজনৈতিক বৈষম্যের শিকার সাবেক সামরিক অফিসাররা বৈষম্যহীন এবং পেশাদার সামরিক বাহিনী গঠনের গুরুত্ব তুলে ধরেন। এ সময় সামরিক বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে 3 দফা দাবি জানানো হয়। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই সরকারকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার, সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সময়ে শেষ করতে হবে। যদি তারা এটি না করতে পারে, যেই রক্তের উপরে দাঁড়িয়ে তারা ওই আসনগুলোতে বসেছে, সেই রক্তের মর্যাদা তারা নিজেরা নষ্ট করছে। ভিসা ও কাজের অনুমতি থাকার পরেও মালয়েশিয়ায় যে 18,000 শ্রমিক যেতে পারেননি তাদের প্রবেশের অনুমতি দিয়েছে মালয়েশিয়া সরকার। শনিবার দুপুরে রাজধানী স্কাটনে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একথা জানিয়েছেন। ডক্টর আসিফ নজরুল জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অনুরোধের পর তিনি এটি অনুমোদন করেছেন। উপদেষ্টা জানান, নতুন করে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করতে এবং মজুরি বাড়ানোর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। বিদেশি শ্রমিকদের জন্য বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ করার ঘোষণা দিয়েছেন তিনি। রেমিটেন্স যোদ্ধাদের জন্য এই লাউঞ্জে বিশেষ সুবিধা থাকবে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। মধ্যপ্রাচ্যের যে শ্রমিক ভাই বোনরা আছে ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব। আমরা অলরেডি জায়গা ঠিক করেছি, সিভিল এভিয়েশনের সাথে কথা হয়েছে এবং আই ডোন্ট সি এনি রিজন যে এটা খুব দ্রুত সার্ভারটা মাসখানেকের মধ্যে শেষ, মানে 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। বন্যার পূর্বাভাস ঠিকমতো পৌঁছাতে পারলে সম্পদের ক্ষয়ক্ষতি 8 গুণ কমানো সম্ভব। বন্যা পরিস্থিতি মোকাবেলা এবং পুনর্বাসনে টেকসই কৌশল প্রতিষ্ঠানের ভূমিকা এবং সমন্বিত উদ্যোগ বিষয়ক গোলটেবিল বৈঠকে এ তথ্য উঠে আসে। শনিবার বিয়া মিলনায়তনে আসুন্না ফাউন্ডেশনের উদ্যোগে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় সাম্প্রতিক বন্যায় আসুন্না ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমের বিষয়ে তুলে ধরেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। এতে বক্তারা বন্যার সময় শুধু পানিবাহিত রোগের উপর জোর না দিয়ে অন্যান্য সাধারণ রোগের উপরও গুরুত্ব আরোপ করার কথা জানিয়েছেন। বলেছেন, বিশেষ করে বৃদ্ধ, নারী এবং শিশুদের চিকিৎসা নিয়ে কাজ করতে হবে। সেই সাথে আসুন্না ফাউন্ডেশনকে স্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরির পরামর্শ দেন বক্তারা। বলেন, সংগঠনটি স্থানীয় লোকবলের সহায়তা নিয়ে ছোট ছোট বাঁধ তৈরি করতে পারে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিম, আলু ও পেঁয়াজ আমদানিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। শনিবার রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি কথা জানান। বাজার স্থিতিশীল রাখতে নিত্যপণ্যের যৌক্তিক দাম নির্ধারণের আহ্বান জানান। কেউ যদি সিন্ডিকেট করে বাজার কারসাজির চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নিয়ে আরও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে চাহিদার তুলনায় উৎপাদন ঘাটতির কথা জানিয়ে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ না রাখার কথা বলা হয়। পরে শ্যামবাজারে আলু এবং পেঁয়াজের আড়ত ঘুরে বাজার তদারকি কার্যক্রম পরিদর্শন করেন বাণিজ্য সচিব। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।